দৌলতখান উপজেলা বাংলাদেশের দ্বীপ জেলা ভোলার মধ্যে খুবই পরিচিত একটি শহর এটি। আর বর্তমানে এই উপজেলাকে ভোলার একটি ঐতিহ্যবাহী শহর হিসেবে চিনে থাকেন সবাই। তাই তো এ শহরের সকল সৌন্দর্য সহ এখানে যা কিছু রয়েছে সবকিছুই তুলে ধরব আজকের এই ভিডিওতে। সকাল 10টার মধ্যেই আমি পৌঁছে গিয়েছি ভোলার দৌলতখান উপজেলায়। আসলে এই উপজেলাটি ভোলা শহর থেকে খুবই কাছে, তাই আসতে বেশ একটা সময়ও লাগেনি আমাদের। বর্তমানে আমি এখন যেখানে রয়েছি এটি হচ্ছে এখানকার বাস স্ট্যান্ড। আর এখান থেকেই বাসে করে দৌলতখান উপজেলার মানুষ যাওয়া আসা করে জেলা শহর থেকে শুরু করে আরো বিভিন্ন জায়গায়। বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে শহীদ মিনার। আসলে শহরের একটি গুরুত্বপূর্ণ স্থানে এই শহীদ মিনারটি হয়, যাওয়া আসাতে এটি চোখে পড়ে না এমন মানুষ পাওয়াই দায়। এবার আমি দৌলতখান উপজেলার আমার একজন ফলোয়ার ভাইয়ের সাথে বাইকের মাধ্যমে চলে এসেছি এখানকার সবজির বাজারে। আর পাশেই রয়েছে মাছের বাজার। আজকে আমি এই দুইটা বাজারেই ঘুরবো, দেখবো এখানকার এই উপজেলার বাজারটি কতটা জাঁকজমক ভাবে চলছে। যেহেতু শীতকাল, সেক্ষেত্রে সবজির বাজার একটু জাঁকজমক থাকবে, এটাই স্বাভাবিক। তবে পাশের মাছ বাজারটাও কিন্তু কম জাঁকজমক নয়। দেখুন, এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, বিশেষ করে নদী, সাগর থেকে শুরু করে পুকুরের মাছ পাওয়া যায় এই দৌলতখান বাজারে। এই লাল শাক কি আপনার? আচ্ছা, এর মুঠা কত করে? 5 মুঠা 20 টাকা। 5 মুঠা 20 টাকা। এই লাল শাকের হচ্ছে 5 মুঠা 20 টাকা এই দৌলতখান বাজারে। খুবই অল্প দামে কিন্তু পাওয়া যাচ্ছে লাল শাক, একদম পিওর, সার ছাড়া, তাই না? কোনো সার দিচ্ছেন? দেন নাই না? গোবর সার দিছি। গোবরের সার দিচ্ছেন? কি সার দিচ্ছেন? গোবর সার, গোবর। গোবর সার দিচ্ছেন না? আচ্ছা, বিক্রি করছেন এখনো? করছেন কিছু? ধন্যবাদ। আমি আগেই বলেছিলাম দৌলতখান ঐতিহ্যবাহী একটি জায়গা। ইচ্ছে আছে কোনো এক সময় এখানকার হাট নিয়েও ভিডিও বানাবো আমি। বন্ধুরা, এবার এই দৌলতখান উপজেলার গরিবের হাতির ঝিল পার হয়ে আমরা চলে এসেছি এখানকার খুবই সুন্দর একটি মসজিদের সামনে। দেখুন, এক কথায় তাকালেই চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটি মসজিদ এটি। এই সৌন্দর্যপূর্ণ দেখার মতো মসজিদটি দৌলতখান উপজেলা শহরে অবস্থিত। আর সেজন্য আপনারা যদি কখনো দৌলতখানে আসেন, অবশ্যই একবার হলেও এই উপজেলার মডেল মসজিদ থেকে ঘুরে যাবেন। মডেল মসজিদের পাশেই রয়েছে উপজেলা ভবন। চলুন এবার আপনাদেরকে এখানকার উপজেলা প্রাঙ্গণ থেকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি। বন্ধুরা, আমি দৌলতখান ঘুরতে এসেছি শুক্রবার। আর শুক্রবার থাকার কারণে এখানকার উপজেলার সকল কার্যক্রম বন্ধ। হয়তো আজকে শুক্র শনিবারে অন্য কোনো বার হলে দেখতে পারতেন এই উপজেলায় কি পরিমাণ মানুষ আসে তাদের নিজস্ব কাজের জন্য। আমরা আবারও শহরে প্রবেশ করলাম আর এখন যাব এখানকার স্টেডিয়ামে। হ্যাঁ, শুনে অবাক হতে পারেন যে এখানে আবার স্টেডিয়ামও রয়েছে। তবে এটাই সত্যি, এখানে বড় একটি স্টেডিয়াম রয়েছে, যেটি না দেখলে আপনারা কখনোই বুঝতে পারবেন না। এটি সেই স্টেডিয়াম যার নাম মিনি গজনবী স্টেডিয়াম। সত্যি এই স্টেডিয়ামটি অনেক সুন্দর, বিশেষ করে এখানকার মাঠটিও বিশাল বড়। তাই তো একসাথে হাজার হাজার মানুষ খেলা উপভোগ করতে পারে এখানকার গ্যালারিতে বসে। এখানকার এই স্টেডিয়ামের নিচের অংশগুলো বেশ গুছানো এবং পরিষ্কার। অনেক জায়গায় দেখা যায় স্টেডিয়ামের নিচের অংশের বেশ কিছু স্থানে থাকে ময়লা আবর্জনায় ভর্তি, কিন্তু দৌলতখানের এই উপজেলা একদমই পরিপাটি, পরিষ্কার ও সৌন্দর্যময়। দৌলতখান উপজেলার দুই ছোট ভাই আমাকে ঘুরিয়ে দেখাচ্ছে তাদের নিজের শহরটাকে। তাই তো ওদেরকে ধন্যবাদ জানাতে জানাতেই চলে এসেছি দৌলতখান সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। 6 তলা বিশিষ্ট এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল 1968 সালে। আর এখন যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নতুন। এছাড়াও এখানে আরো একটি ভবন রয়েছে, যেটিকে পুরনো ভবন বলা হয়ে থাকে। বিদ্যালয়ের লেখাপড়ার মান সম্পর্কে যতটুকু জেনেছি কেউই খারাপ বলেনি, বলতে গেলে সকলেই প্রশংসা করছে এই দৌলতখান সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের। হাঁটতে হাঁটতে এবার চলে এসেছি দৌলতখান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আসলে এই বিদ্যালয়টি বর্তমানে পুরো দৌলতখান উপজেলায় সুনাম কুড়াচ্ছে। আর সেজন্য এই সুনামধন্য বিদ্যালয়টিতে না এসে পারলামই না। এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল 1916 সালে। আর বর্তমানে এখানে আরো একটি নতুন ভবনের কার্যক্রম চলতেছে। আশা করি সকল কার্যক্রম শেষ হওয়ার পরে বিদ্যালয়টি ফুটে উঠবে নতুন রূপে। এখানে রয়েছে তাদের নিজস্ব একটি মাঠ, বিশেষ করে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য বেশ উপযুক্ত একটি মাঠ এটি। এছাড়াও মাঠের পাশে তাদের নিজস্ব একটি শহীদ মিনারও দেখতে পেলাম আমি। বিদ্যালয় থেকে প্রমোশন নিয়ে আমরা এখন চলে এসেছি দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজে।
আর প্রবেশের মুহূর্তেই বেশ ভালো লাগা কাজ করছিল, কারণ পুরো কলেজ ক্যাম্পাসটি যেন সবুজ গাছের ছায়ায় ঢেকে রয়েছে। সত্যি কথা বলতে এরকম কলেজ ক্যাম্পাস আমি কখনোই দেখি নাই। রীতিমতো মুগ্ধ হলাম এই আবু আবদুল্লাহ কলেজটি দেখে। বর্তমানে দৌলত খান উপজেলার মধ্যে খুবই সুনামধন্য একটি কলেজের নাম আবু আবদুল্লাহ কলেজ, যেটি 1983 সালে উচ্চ মাধ্যমিক কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়। 1984 সালে বিএ পাস কোর্স ও 1988 সালে স্নাতক শ্রেণী খোলা হয়। এছাড়া 1 জুলাই 1984 তারিখে কলেজটি প্রথম এমপিভুক্ত হয়। দৌলত খান উপজেলায় যে এত সুন্দর একটি মাদ্রাসা রয়েছে সেটা হয়তো এখানে না আসলে আমি কখনোই বুঝতাম না। এই মাদ্রাসাটি শহর থেকে একটু দূরে, তবে খুবই গুছানো, পরিপাটি ও ভবনগুলো দেখার মতো। এই মাদ্রাসাটির নাম দারুল হাদিস মাদ্রাসা। দৌলত খান উপজেলার মধ্যে খুবই সুনামধন্য একটি মাদ্রাসা এটি। তাই তো এত সুন্দর একটি মাদ্রাসায় যদি আমি না আসতাম হয়তো অনেক বড় কিছু মিস করে ফেলতাম, কারণ মসজিদ মাদ্রাসা আমার অনেক ভালো লাগে। এবার আমি যাচ্ছি দৌলত খান উপজেলার খুবই পরিচিত একটি জায়গা ইকো পার্কে। হ্যাঁ, শহর থেকে একটু দূরেই হচ্ছে ইকো পার্ক, আর সেই পার্কেই চলে এসেছি আমি। বর্তমানে এই উপজেলার মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি স্থানের নাম বিশিষ্ট মোস্তফা কামাল ইকো পার্ক। নদীর পাড়ের এই পার্কটি নিরিবিলি সময় কাটানোর জন্য খুবই পারফেক্ট একটি স্থান। দৌলত খান উপজেলায় আপনারা যদি কখনো আসেন অবশ্যই চেষ্টা করবেন এই সুন্দর পার্কটিতে একবার হলেও ঘুরে যাওয়ার জন্য, কারণ এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি এই বিশিষ্ট মোস্তফা কামাল ইকো পার্কে ঘুরতে আসেন তাহলে অবশ্যই এখানকার নদীর পাড়গুলো ঘুরে দেখবেন, কারণ এখানে আসলে আপনি জেলেদের জীবনযাপন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, সেই সাথে জেলেদের মাছ ধরা নৌকার দৃশ্য দেখতেও পারবেন। এই পার্কের এই লাভ পয়েন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই দেরি না করে আমি এখানে বসে পড়লাম। আর এই জায়গায় লেখা রয়েছে আই লাভ দৌলত খান। হ্যাঁ, দৌলত খানকে রিপ্রেজেন্ট করার জন্য এই লাভ পয়েন্টটা বেশ উপযুক্ত। তাই তো যাওয়ার আগে আবারও বলে যাই, পরিবার প্রিয়জনকে নিয়ে একটু সময় পেলেই ঢু মেরে যেতে পারেন এই বিশিষ্ট মোস্তফা কামাল ইকো পার্কে। এ পর্যায়ে আমি এখন যেখানে যাচ্ছি এই জায়গাটাও দৌলত খান উপজেলার খুবই পরিচিত একটি স্থান, যার নাম হচ্ছে দৌলত খান লঞ্চ ঘাট। আর এখান থেকেই হচ্ছে লঞ্চের মাধ্যমে দৌলত খান উপজেলার মানুষ যেয়ে থাকে ঢাকা থেকে শুরু করে আরো বিভিন্ন জায়গায়। আমার সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘনা নদী, আর আমি এখন সেই নদীর পাড়েই দাঁড়িয়ে রয়েছি। সত্যি এতটা ভালো লাগা কাজ করতেছে যেটা আমি হয়তো আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি এখন রয়েছি দৌলত খান উপজেলার লঞ্চ ঘাটে। দেখতে পাচ্ছেন আমার পিছনেই রয়েছে মেঘনা নদী। সত্যি খুব দারুণ একটা জায়গা। আর এই উপজেলার সবচেয়ে মূল একটা স্থানই হচ্ছে এই লঞ্চ ঘাট, কারণ এখানে প্রতিদিন অনেক মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে লঞ্চ দিয়ে হচ্ছে ঢাকায় যেয়ে থাকে। আর আপনারা জানেন যে চরপেশন উপজেলার লঞ্চগুলো কিন্তু হচ্ছে এই দৌলত খানই আসে, আর দৌলত খান এসে ঘাট করে। যদিও আমি এখানে আরো অনেকবার আসছিলাম লঞ্চের মাধ্যমে, বাট রাতের বেলা হয়তো এইভাবে এগুলো দেখি নাই, বাট এখন হচ্ছে দিনের বেলা আইসা খুবই ভালো লাগতেছে। আর এই জায়গাটা খুবই দারুণ। আর লঞ্চ ঘাটের পাশে কিন্তু ব্লক পার্ক রয়েছে, আর ওই পাশে হচ্ছে ইকো পার্ক রয়েছে। আপনারা যদি এদিকে আসেন দৌলত খানে অবশ্যই এই লঞ্চ ঘাটটাই ঘুরে যাবেন, এবং হচ্ছে পাশের যে ইকো পার্ক রয়েছে বিশিষ্ট মোস্তফা কামাল ইকো পার্ক, সেই পার্কে হচ্ছে আপনারা ঘুরে যেতে পারবেন। লঞ্চঘাট থেকে আমরা সরাসরি চলে এসেছি দৌলত খান সদরে, আর সদর থেকে আমরা আরো একটি জায়গায় যাব, যে জায়গাটার নাম দৌলত খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই হাসপাতালটি দৌলত খান সদরই অবস্থিত। বলতে গেলে দৌলত খান বাস স্ট্যান্ডের পাশেই দেখা মিলবে এই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের। উপজেলার মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার এক মহাস্থান ঘর হচ্ছে এটি। তাই তো এখানকার শহর বা গ্রাম্য এলাকা থেকে প্রতিদিন অনেক মানুষ এসে থাকে এখানে স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য। বন্ধুরা, এবার আমার বিদায়ের পালা। সকলে ভালো থাকবেন। আর দৌলত খান উপজেলার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে, আর সেই সাথে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন অন্যান্য সকলের মাঝে। দেখা হচ্ছে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।